আসসালামু আলাইকুম। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আমি এ কে মাহবুবুর রহমান, সিনিয়র শিক্ষক, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ, নবম দশম শ্রেণীর রসায়ন চর্চায় শিক্ষার্থীদের সাথে আছি। স্ক্রিনে লক্ষ্য করি আমরা হাইড্রোজেন অণু গঠন কিভাবে গঠিত হচ্ছে। দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করে। হাইড্রোজেন অণুতে দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। তো এই পাঠ শেষে শিক্ষার্থীরা রাসায়নিক বন্ধন কি তা বলতে পারবে, রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ ব্যাখ্যা করতে পারবে, উদাহরণ সহ ক্যাটায়ন ও অ্যানায়ন সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, আয়নিক বন্ধন বা তড়িৎদ্বন্দ্বী বন্ধন ও সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়ার কৌশল বিশ্লেষণ করতে পারবে। হাইড্রোজেন ও ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড অণু গঠন করে। যদি এই যে হাইড্রোজেন পরমাণু একটা ক্লোরিন পরমাণু, এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড অণু গঠন করে। হাইড্রোজেন ও ক্লোরিন পরমাণুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। এটা যে শুধু হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণুর মধ্যে আকর্ষণ বল কাজ করে তা কিন্তু না, বিভিন্ন অণুতে পরমাণু সমূহের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। এই ধরনের আকর্ষণ বলই রাসায়নিক বন্ধন। এখন রাসায়নিক বন্ধন কাকে বলে, এই প্রশ্নের উত্তরে আমরা এইভাবে লিখতে পারি যে অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকেই রাসায়নিক বন্ধন বলে। রাসায়নিক বন্ধন কি আমরা শিখলাম। এখন দেখি রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ কি। প্রত্যেক মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের চেষ্টা করে। রিপিট এগেইন, এই কথাটা কি বলছি, যে প্রত্যেক মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের চেষ্টা করে। একই মৌলের বা ভিন্ন মৌলের দুটি পরমাণু যখন কাছাকাছি অবস্থান করে তখন তারা তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগি, আবার বলি, ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগির মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এর মাধ্যমে তাদের মধ্যে এক ধরনের আকর্ষণের সৃষ্টি হয়। এই আকর্ষণকেই রাসায়নিক বন্ধন বলে। রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হলো পরমাণুগুলোর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্থাৎ দ্বিত বা অষ্টক লাভের প্রবণতা। এখানে আমরা দেখি দ্বিত অর্থাৎ হাইড্রোজেন দ্বিত ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা আছে বলেই সে হাইড্রোজেন অণু গঠন করছে। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে উভয় পরমাণু কিন্তু দুটি করে ইলেকট্রন ও একটি করে ইলেকট্রন শেয়ার করে দ্বিত অর্থাৎ ডুয়েট নিয়ম তা অনুসরণ করে। সোডিয়াম পরমাণু অষ্টক লাভের প্রবণতা আছে, সে তার সর্বশেষ শক্তি স্তরের স্টার চিহ্নিত ইলেকট্রনটি সে ত্যাগ করেছে, অষ্টক পূরণ করে সোডিয়াম ক্যাটায়নে রূপান্তরিত হয়েছে। ক্লোরিন পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে ওই যে ইলেকট্রনটা গ্রহণ করে অষ্টক পূরণ করেছে, ক্লোরাইড অ্যানায়নে রূপান্তরিত হয়েছে। এইভাবে পানির অণুতেও আমরা দেখি হাইড্রোজেন পরমাণু আর অক্সিজেন পরমাণু যখন বন্ধন গঠন করে তখন অক্সিজেন পরমাণু শেষ কক্ষপথে নরমালি 6টা ইলেকট্রন থাকে। দুটো হাইড্রোজেন পরমাণুর দুটো ইলেকট্রন শেয়ার করার ফলে অক্সিজেন পরমাণু শেষ কক্ষপথে অষ্টক পূরণ হয়, আর হাইড্রোজেনের শেষ কক্ষপথে দুটো করে ইলেকট্রন থাকে। এভাবে অ্যামোনিয়া, মিথেন এর অণু গঠিত হয়। সাধারণ অবস্থায় পরমাণুর নিউক্লিয়াসে যতটি পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তরে ঠিক ততটি নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে। ফলে পরমাণু চার্জ নিরপেক্ষ হয়। চার্জ নিরপেক্ষ পরমাণুর বাইরের শক্তি স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন সরিয়ে নিলে পরমাণুটি পজিটিভ চার্জ বিশিষ্ট বা ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হবে। ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলে। সাধারণত পর্যায় সারণীর বামের মৌল বা ধাতুগুলি, বামের মৌলগুলো সাধারণত ধাতু হয়। আমাদের যে পর্যায় সারণী, এই যে বাম দিকের মৌলগুলো এগুলো সাধারণত ধাতু হয়। এগুলো ক্ষার ধাতু, এগুলো হচ্ছে মৃৎক্ষার ধাতু। তো সাধারণত পর্যায় সারণীর বামের মৌলগুলো ধাতু, তাদের সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে ক্যাটায়নের সৃষ্টি করে। যেমন লিথিয়াম পরমাণু, এই যে আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম পরমাণু,
লিথিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এই যে লিথিয়াম এই সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে সে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে লিথিয়াম ক্যাটায়নে রূপান্তরিত হয়েছে। অনুরূপে সোডিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে সোডিয়াম ক্যাটায়ন তৈরি করে। তো ধাতুগুলো ক্যাটায়নে পরিণত হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে যে পর্যায় সারণীর যে কোনো একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলসমূহের আকার ও ধাতব ধর্ম ধীরে ধীরে হ্রাস পায়। এই যে আমরা দেখি 3 নম্বর পর্যায়ের পরমাণুগুলো যদি আমরা আকার লক্ষ্য করি, সোডিয়াম বাম দিকে সবচেয়ে বড় আকার, তার থেকে আকার একটু ছোট, তারপরে অ্যালুমিনিয়াম আরো ছোট, সিলিকন আরো ছোট, আস্তে আস্তে ডান দিকে যত যাচ্ছি পরমাণুর আকার কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাহলে বাম দিকের একই পর্যায়ে বাম দিকের পরমাণুগুলোর আকার বড়, সেই তুলনায় ডান দিকের পরমাণুগুলোর আকার তুলনামূলক ছোট। তো ধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরে সাধারণত 1, 2 বা 3টি ইলেকট্রন থাকে। আকার বড় হওয়ার কারণে ধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরে থাকে, ফলে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ কম হয় এবং নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে আবদ্ধ থাকে। এদের বলতে ধাতুগুলোর আয়নীকরণ শক্তির মান অনেক কম, অর্থাৎ সামান্য শক্তি প্রয়োগ করলেই ধাতুগুলো তার সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ক্যাটায়নে পরিণত হয়। এই কারণেই ধাতুগুলো মূলত ক্যাটায়নে পরিণত হয়। এরপরে দেখি অধাতুগুলো ক্যাটায়ন তৈরি করে না, তার কারণটা কি? অধাতুগুলো পর্যায় সারণীর ডানে অবস্থান করে। আমরা যদি পর্যায় সারণী দেখি তাহলে দেখবো এই যে ডান দিকে এইগুলো হচ্ছে অধাতু। তাহলে অধাতুগুলো পর্যায় সারণীর কোন দিকে? ডান দিকে অবস্থান করে। এদের সর্বশেষ শক্তি স্তরে সাধারণত 5, 6 বা 7টি ইলেকট্রন বিদ্যমান থাকে। এদের আকার একই পর্যায়ের বাম দিকের অর্থাৎ ধাতুসমূহের চেয়ে ছোট। আবার লক্ষ্য করি আমরা এই যে অধাতুগুলোর আকার, সে ফ্লোরিনের আকার সোডিয়ামের আকার থেকে অনেক ছোট, অর্থাৎ বাম দিকের একই পর্যায়ের বাম দিকের ধাতুগুলোর তুলনায় একই পর্যায়ের ডান দিকের অধাতুগুলোর আকার ছোট। ফলে সর্বশেষ শক্তি স্তরের নিউক্লিয়াস কাছাকাছি থাকে। সর্বশেষ শক্তি স্তরটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকে এবং সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ অনেক বেশি হয়। ওই নিউক্লিয়াসের কাছাকাছি থাকার কারণে সর্বশেষ শক্তি স্তরের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ অনেক বেশি হয়, অর্থাৎ এদের আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। অধাতুর পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন সরিয়ে নিতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, যা সাধারণ অবস্থায় কোনো রাসায়নিক বিক্রিয়া থেকে সহজে পাওয়া যায় না। এই কারণে অধাতুগুলো সাধারণ অবস্থায় ধনাত্মক আধান তথা ক্যাটায়ন তৈরি করে না। যেহেতু এদের সর্বশেষ শক্তি স্তরে অষ্টক অপেক্ষা 1, 2 বা 3টি ইলেকট্রন কম থাকে, সেই সংখ্যক ইলেকট্রন গ্রহণ করেই সহজেই নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এদের ইলেকট্রন আসক্তির মান বেশি। ইলেকট্রন গ্রহণের ফলে অধাতু পরমাণু ঋণাত্মক আধান বিশিষ্ট আয়ন বা অ্যানন তৈরি করে। যেমন ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে ক্লোরাইড আয়ন তৈরি করবে। ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস লাভ করছে এবং ক্লোরাইড অ্যানায়ন ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। আয়নিক বন্ধন ও তড়িৎদ্বীজি বন্ধন আসলে কি? যে আকর্ষণের ফলে ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আয়নিক বা তড়িৎদ্বীজি বন্ধন বলে। ধাতুগুলো ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন এবং অধাতুগুলো ধাতু কর্তৃক বর্জন করা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। এই ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পরের কাছাকাছি আবদ্ধ হয়ে আয়নিক বন্ধন তৈরি করে। পর্যায় সারণীর 1 ও 2 নম্বর গ্রুপের ধাতব মৌল সমূহ এবং 16 ও 17 নম্বর গ্রুপের অধাতব মৌলসমূহ সাধারণত আয়নিক বন্ধন তৈরি করে। এই যে 1 এবং 2 নম্বর গ্রুপের ধাতব মৌলগুলো এই 16 এবং 17 নম্বর গ্রুপের অধাতব মৌলগুলোর সাথে আয়নিক বন্ধন তৈরি করে। তবে 13 নম্বর গ্রুপের অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়াম, এই মৌলটি 1 ও 2 নম্বর গ্রুপের মৌল না হয়েও আয়নিক বন্ধন তৈরি করে।
অন্য মৌলসমূহ তাদের সর্বশেষ শক্তি স্তরে অনেক বেশি ইলেকট্রন ধারণ করার কারণে তারা ইলেকট্রন বর্জন বা গ্রহণ করার প্রবণতা দেখায় না, ফলে তারা আয়নিক বন্ধন তৈরি করে। আয়নিক বন্ধন স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে ঘটে বলে এই বন্ধন খুবই শক্তিশালী। সোডিয়াম ক্লোরাইড কিভাবে আয়নিক বন্ধন গঠন করছে আমরা আগেও বলেছি, এখন আরো বিস্তারিতভাবে বলি আমরা। এই সোডিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রনকে ত্যাগ করে সোডিয়াম ক্যাটায়নে রূপান্তরিত হয়। আর এই ক্লোরিন পরমাণু ওই সোডিয়ামের দান করা ইলেকট্রনটা গ্রহণ করে, যে স্টার্টিং দেওয়া ইলেকট্রনটা কিন্তু আছে সোডিয়াম, তো ক্লোরাইড অ্যানায়নে রূপান্তরিত হলো, এই ইলেকট্রনটা গ্রহণ করে। এই দুটো ভিন্ন ধর্মীয় আয়ন, এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, এটাই হচ্ছে আয়নিক বন্ধন। ম্যাগনেসিয়াম পরমাণু, একটা ম্যাগনেসিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন থেকে দুইটা, এই দুটো ইলেকট্রন সে দান করে দ্বিধনাত্মক ম্যাগনেসিয়াম আয়নে রূপান্তরিত। আর একটা অক্সিজেন পরমাণু ওই ম্যাগনেসিয়ামের দান করা দুটো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক অক্সাইড আয়নে রূপান্তরিত। তখন ওই ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মধ্যে আয়নিক বন্ধন। ক্যালসিয়াম ক্লোরাইড কিভাবে অণু গঠন করে আমরা লক্ষ্য করি। ক্যালসিয়ামের শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন দান করলো, ক্লোরিন সেই দুটি ইলেকট্রন গ্রহণ করলো, দুটি ক্লোরিন পরমাণু ক্যালসিয়াম ক্লোরাইড গঠন করলো। আমরা পরীক্ষার খাতায় এভাবে ছবি এঁকে দেখাতে পারি যে একটা ক্যালসিয়াম পরমাণু সর্বশেষ শক্তি স্তরের দুটো ইলেকট্রন দান করে। ক্যালসিয়ামের কিন্তু ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 2 অর্থাৎ 4টা শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে দুটো, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 8টা এবং সর্বশেষ বা চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন 2টা। এই দুটো ইলেকট্রন ক্যালসিয়াম দান করার পরে ক্যালসিয়াম পরমাণুটার পরমাণু রইল না, ধনাত্মক ক্যালসিয়াম আয়নে রূপান্তরিত, তখন তার ইলেকট্রন বিন্যাস 2, 8, 8 অর্থাৎ সে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। আর প্রত্যেকটা ক্লোরিন পরমাণু, দুটো ক্লোরিন পরমাণু ওই ক্যালসিয়ামের দান করা ইলেকট্রন গ্রহণ করবে। এই ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করছে, এই স্টার ক্রস চিহ্ন দেওয়া, আর এই ক্লোরিন পরমাণুটাও আর একটা ইলেকট্রন গ্রহণ করছে, এটাও ক্রস চিহ্ন। দুটো ক্লোরাইড আয়ন গঠিত হলো। একটা ক্যালসিয়াম ধনাত্মক আয়নের সঙ্গে দুটো ক্লোরাইড ঋণাত্মক একক ঋণাত্মক আয়ন তারা বন্ধন গঠন করছে, ক্যালসিয়াম ক্লোরাইড। এইভাবে আমরা পরীক্ষার খাতা ডায়াগ্রামের মাধ্যমে ক্যালসিয়াম ক্লোরাইড কিভাবে বন্ধন গঠন করে, ইম্পর্টেন্ট, এই ডায়াগ্রামটা আমরা প্র্যাকটিস করব। এরপরে দেখি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম তার ইলেকট্রন বিন্যাস 2, 8, 3, পারমাণবিক সংখ্যা 13, সে সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন দান করে, তখন সে ক্যাটায়নে রূপান্তরিত হয়, ত্রিধনাত্মক অ্যালুমিনিয়াম আয়ন। আর 3টা ক্লোরিন পরমাণু ওই অ্যালুমিনিয়ামের দান করা 3টা ইলেকট্রনের একটি করে ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ 3টি ক্লোরাইড অ্যানায়নে রূপান্তরিত হয়। তখন অ্যালুমিনিয়াম ক্যাটায়ন আর 3টি ক্লোরাইড অ্যানায়নের মধ্যে আকর্ষণ বল কাজ করে, সেটা হচ্ছে আয়নিক বন্ধন। অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কিভাবে আয়নিক বন্ধন গঠিত হয় তা আমরা এইভাবে ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে পারি। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কি ধরনের বন্ধন? আয়নিক বন্ধন। সোডিয়াম হাইড্রাইড একইভাবে সোডিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের একটা ইলেকট্রন দান করে সোডিয়াম ক্যাটায়ন, আর হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন ওই সোডিয়ামের দান করা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রাইড অ্যানায়নে রূপান্তরিত হয় এবং সোডিয়াম হাইড্রাইড অণুতেও আয়নিক বন্ধন। এরপরে আমরা ক্যালসিয়াম অক্সাইড অণু কিভাবে গঠিত হয় খেয়াল করি। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 2 অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরের এই দুটি ইলেকট্রন দান করে ক্যালসিয়াম ক্যাটায়নে রূপান্তরিত হয়। আর অক্সিজেন পরমাণু তার ইলেকট্রন বিন্যাস 2, 6 অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 6টা, সে ওই ক্যালসিয়ামের দান করা দুটো ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড অ্যানায়নে রূপান্তরিত হয়। তখন এই ক্যালসিয়াম ক্যাটায়ন আর অক্সাইড অ্যানায়ন এদের মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়। ক্যালসিয়াম অক্সাইড অণুতে আয়নিক বন্ধন বিদ্যমান। আমরা এইভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারি। ইলেকট্রন বিন্যাস ক্লোরিনের কিভাবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এই 1 বলতে আসলে প্রধান শক্তি স্তর, আর s বলতে উপশক্তি স্তর। অর্থাৎ প্রথম শক্তি স্তরে s উপস্তরে দুটি ইলেকট্রন, দ্বিতীয় প্রধান শক্তি স্তরের s উপস্তরে দুটি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরের p উপস্তরে 6টি ইলেকট্রন, তৃতীয় প্রধান শক্তি স্তরের s উপস্তরে দুটি ইলেকট্রন, তৃতীয় প্রধান শক্তি স্তরের p উপস্তরে 5টি ইলেকট্রন। এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, এভাবে উপস্থাপন করা যায়। তো ক্লোরিন পরমাণু যখন বন্ধন গঠন করে তখন তার সর্বশেষ শক্তি স্তরের একটি করে ইলেকট্রন, এই যে এই ক্লোরিনের একটা ইলেকট্রন আর এই ক্লোরিনের আর একটা ইলেকট্রন, দুটি ইলেকট্রন
এই যে একক সমযোজী বন্ধন গঠন করছে। এই যে দাগটা, এটা কিন্তু কোনো মাইনাস চিহ্ন না, এটা হচ্ছে এই এক জোড়া ইলেকট্রনের মাধ্যমে গঠিত একক সমযোজী বন্ধনকে উপস্থাপন করে। ঠিক অক্সিজেন পরমাণু একইভাবে তার শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন, এই কিন্তু 4টা ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই। এই অক্সিজেন পরমাণুর 2টা ইলেকট্রন আর এই অক্সিজেন পরমাণুর 2টি ইলেকট্রন, অর্থাৎ 2 জোড়া ইলেকট্রন সমযোজী দ্বিবন্ধন গঠন করছে। এখানে নাইট্রোজেনের 3 জোড়া ইলেকট্রন সমযোজী ত্রিবন্ধন গঠন করছে। নাইট্রোজেন অণুতে সমযোজী ত্রিবন্ধন গঠনটা আরো পরিষ্কারভাবে এখানে দেখানো হয়েছে। এরপর আমরা পানির অণু কিভাবে গঠিত হয়, ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করো। পানির অণুতে অক্সিজেন পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের একটি করে ইলেকট্রন, এই যে এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন, সর্বশেষ শক্তি স্তরের একটি করে ইলেকট্রন প্রত্যেক হাইড্রোজেন পরমাণুর একটি করে ইলেকট্রনের সাথে শেয়ার করে। প্রতিটা হাইড্রোজেন পরমাণু এই ইলেকট্রনটা এই ইলেকট্রনের সঙ্গে শেয়ার করছে, এই ইলেকট্রনটা এই ইলেকট্রনের সঙ্গে শেয়ার করছে, এই যে শেয়ার করে এখানে বন্ধন করে। এভাবে দুটি অক্সিজেন হাইড্রোজেন সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে পানির অণু গঠিত হয়। পানি অণুতে অক্সিজেন পরমাণুর 2 জোড়া বা 4টি ইলেকট্রন এখনো কোনো বন্ধন গঠন করেনি। এই যে এই ইলেকট্রন এক জোড়া আর এই এক জোড়া, 2 জোড়া বা 4টি ইলেকট্রন, এরা কিন্তু এখনো কোনো বন্ধন গঠন করেনি। প্রয়োজন হলে এই 4টি ইলেকট্রন বন্ধন গঠন করতে পারে। এরপরে আমরা দেখি যে অক্সিজেন পরমাণু, এরা একটা 2 ধরনের বৈশিষ্ট্য আছে, কখনো সে আয়নিক বন্ধন গঠন করে, আবার কখনো সমযোজী বন্ধন গঠন করে। যেমন আয়নিক বন্ধন কখন গঠন করে, অর্থাৎ এই দুটো সোডিয়াম পরমাণু 2টো ইলেকট্রন ত্যাগ করলো, এই 2টো ইলেকট্রন একটা অক্সিজেন পরমাণু গ্রহণ করে অক্সাইড আয়নে রূপান্তরিত হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু অক্সিজেন পরমাণু আয়নিক বন্ধন গঠন করছে। আর সমযোজী বন্ধন, এই যে যখন কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড গঠিত হয়, এখানে কিন্তু সমযোজী বন্ধন গঠিত হয়। অর্থাৎ অক্সিজেন পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন 6টার মধ্যে এই দুটো, এই কার্বনের শেষ কক্ষপথের এই দুটো পরমাণু ইলেকট্রনের সাথে দ্বিবন্ধন গঠন করছে। আর এই কার্বনেরও, একই কার্বনের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন, এই পাশে দুটো, এই অক্সিজেনের দুটোর সঙ্গে সমযোজী দ্বিবন্ধন গঠন করছে। ঠিক একইভাবে এই দুটো কার্বনের এই দুটো ইলেকট্রন অক্সিজেনের এই দুটো ইলেকট্রনের সঙ্গে সমযোজী দ্বিবন্ধন করছে। তাহলে আমরা দেখলাম যে অক্সিজেন সমযোজী বন্ধন গঠন করছে, আবার আয়নিক বন্ধন গঠন করছে। ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন সমযোজী বন্ধন গঠন করছে। সমযোজী বন্ধনে মৌলিক অণু আমরা দেখতে পাবো, যৌগিক অণু দেখতে পাবো। অর্থাৎ একই পরমাণু, একই মৌলের দুটো পরমাণু যখন সমযোজী বন্ধন গঠন করবে, আমরা বলবো সমযোজী মৌলিক অণু। এই মৌলিক অণুর মধ্যে সমযোজী বন্ধন। আবার একাধিক মৌলের পরমাণু যখন সমযোজী বন্ধন গঠন করবে, আমরা তাকে বলবো সমযোজী বন্ধনে গঠিত যৌগিক অণু। যেমন কার্বন ডাইঅক্সাইড, একটা কার্বনের পরমাণু আর দুটো অক্সিজেনের পরমাণু, সমযোজী যৌগিক অণু। কার্বন টেট্রাফ্লোরাইড, একটা কার্বন পরমাণু 4টা ফ্লোরিন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন গঠন করে, এটা যৌগিক অণু। অনেক সমযোজী অণু স্বাভাবিক তাপমাত্রা ও চাপে গ্যাসীয় অবস্থা থাকে, যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় অবস্থা আছে, অ্যামোনিয়া, এই যে সিলিন্ডারের মধ্যে অ্যামোনিয়া গ্যাস, অক্সিজেন, নাইট্রোজেন, আমরা বাতাসে দেখি 78%, 78% নাইট্রোজেন আর 21% অক্সিজেন আছে, গ্যাসীয় অবস্থায় আছে। তারপর ক্লোরিন, এই গ্যাসীয় অবস্থা থেকে, এই সিলিন্ডারের মধ্যে আছে ক্লোরিন, বিষাক্ত গ্যাস, নাকে গেলে কিন্তু মানুষ মারাও যেতে পারে। আর এই অক্সিজেন গ্যাস, এটা মুমূর্ষু রোগীর জীবন রক্ষার্থে ব্যবহৃত হয়। কিছু সমযোজী অণু স্বাভাবিক তাপমাত্রা ও চাপে তরল অবস্থায় বিরাজ করে, যেমন পানি, সমুদ্রের পানি, পুকুরের পানি তরল অবস্থায় আছে। ইথানল, CH5OH, এই যে আমরা কোভিড-19 রোগ প্রতিরোধের জন্য যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি, তা কিন্তু এই ইথানলটাই একটা নির্দিষ্ট অনুপাতে আমরা পানির সঙ্গে মিশিয়ে এটাকে ব্যবহার করি। এই ইথানল স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায়। কিছু সমযোজী অণু কঠিন অবস্থা থাকে, যেমন ন্যাপথালিন, এই যে আমরা ন্যাপথালিন দেখতে পাচ্ছি কঠিন অবস্থায়, সমযোজী বন্ধন, এটা হচ্ছে ন্যাপথালিনের রাসায়নিক শব্দ। সালফার কঠিন অবস্থায় আছে, হলুদ রঙের কঠিন পদার্থ, চাপ দিলে অবশ্য গুঁড়ো হয়ে যায়, জোরে চাপ দিলে। 8টা সালফার পরমাণু মিলে সালফার অণু গঠিত হয়, S8 হচ্ছে সালফারের সংকেত। এরপর আমরা আয়োডিন দেখি, এটা কঠিন অবস্থায় থাকে, তাপ দিলে অবশ্য তরল না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়। আয়োডিনের দুটো পরমাণু মিলে অণু গঠিত হয়, আয়োডিনের একটা
টেম্পারেচারে কঠিন অবস্থা। দুটি সমযোজী অণু যখন খুবই নিকটবর্তী হয় তখন তাদের মধ্যে এক ধরনের দুর্বল আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। সমযোজী অণুগুলো পরস্পরের সাথে এই দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে, তাই এদেরকে বিচ্ছিন্ন করতে সামান্য শক্তির প্রয়োজন হয়, ফলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম হয়। এখানে ভ্যান ডার ওয়ালস কিন্তু একজন বৈজ্ঞানিকের নাম। তিনি এই বন্ধনে, এই সমযোজী অণুর মধ্যে যে দুর্বল বন্ধন কাজ করে এটা আবিষ্কার করছিলেন বিধায় তার নাম অনুসারে এটাকে বলা হয়েছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। সমযোজী যৌগ যদি আমরা তাপ দিই অল্প তাপেই গলে যায়। কারণটা কি? গলে যাওয়ার কারণ হচ্ছে ওই যে অণুগুলোর মধ্যে, সমযোজী অণুগুলোর মধ্যে যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে, সেই আকর্ষণ বল ছিন্ন করতে অল্প তাপের প্রয়োজন। মনে রাখতে হবে, সমযোজী যৌগ যখন কঠিন থেকে তরলে রূপান্তরিত হয় তখন কিন্তু তাদের মধ্যে এই দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটাই ছিন্ন হয়, ফলে তারা কঠিন থেকে তরলে সহজে রূপান্তরিত হয়। অল্প তাপেই তারা কঠিন থেকে তরলে বা তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত। আমরা দেখি এখানে ফ্লোরিন যে অণু, এটা গ্যাসীয় অবস্থায় আছে। তো এটা আয়োডিন কঠিন অবস্থা আছে, এর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে। এরপরে আমরা লক্ষ্য করি গ্যাসীয় সমযোজী অণুর মধ্যে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, অক্সিজেন ইত্যাদির ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল নেই বললেই চলে, যার কারণে এরা একক অণু হিসাবে গ্যাসীয় অবস্থায় থাকে। কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, অ্যামোনিয়া। বাড়ির কাজ নেই, রাসায়নিক বন্ধন কাকে বলে, রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ ব্যাখ্যা করো, ক্যালসিয়াম ক্লোরাইড অণুর বন্ধন গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করো, অক্সিজেন আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন ও সমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে, উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।